তুই আমার একদমই কাছে আসার চেষ্টা করবি না, তাহলে তোর কিন্তু ভালো হবে না, এই বলে দিলাম। ম্যাম, আমি তো আপনাকে ইসলামিক শরীয়ত অনুযায়ী বিয়ে করেছি। আমি আপনার কাছে না আসলে তাহলে কি অন্য বেডারে আসবে? অন্য বেটারা আসতে যাবে কেন? তুই আমার অনেক জুনিয়র আর আমার স্কুলে লেখাপড়া করিস। এই সম্পর্কটা যদি কেউ জানতে পারে তাহলে আমার মান সম্মান কোথায় যাবে একবারও বুঝতে পেরেছিস তুই? ঠিক আছে, আপনি যদি আমাদের সম্পর্কটা মানতে না পারবেন তাহলে সবার সামনে আমাকে বিয়ে করলেন কেন? আসলে তখন আমার মাথা ঠিক ছিল না, কি দিয়ে কি করব বুঝতে পারিনি। আমি সরি, আর কিছুদিন পর তোকে আমার কাছ থেকে মুক্ত করে দেব। মানে? মানে হলো কিছুদিন গেলে আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। তুই এতদিন আমার বাসায় থাকতে পারবি, সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, কলেজের কেউ জানি বুঝতে না পারে আমাদের সম্পর্কটা। নেহার কথা এতক্ষণে মাটির দিকে তাকিয়ে শুনছিল স্বাধীন। হঠাৎ নেহার দিকে তাকাতেই তার গা ঘেমে একাকার হয়ে যায়। নেহার গায়ে জড়ানো একটা লাল বেনারসি শাড়ি, কোমরটা দেখা যাচ্ছে। ডিম লাইটের হালকা আলোতে মুখে এক অন্যরকম মায়া। স্বাধীন একা অন্য ঘরের মধ্যে যেতে লাগে। নেহা স্বাধীনকে আরো অনেক কথা বলতে লাগে, কিন্তু সেইগুলো কিছুই শুনতে পায় না সে। নেহাকে নিয়ে এক অন্য কল্পনা রাজ্যে পাড়ি জমিয়েছে স্বাধীন। অন্যদিকে নেহা স্বাধীনকে তার কোমরের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকতে দেখে রেগে যায়। স্বাধীনের গালে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় লাগিয়ে দেয়। স্বাধীনের ঘোর ভেঙে যায়। বড় বড় চোখে ছলছল দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে বলে, থাপ্পড় মারলেন কেন ম্যাম আমাকে? তোকে থাপ্পড় মারবো না জামাই আদর করবো? হ্যাঁ, আমার কোমরের দিকে ওরকম ভাবে তাকিয়ে আছিস কেন? তোকে না বললাম আমার কাছ থেকে তুই কোনো অধিকার চাইবি না? আর কি লুচ্চা তুই রে, ম্যামের দিকে অমন করে তাকাস। আমি লুচ্চামির কি করলাম ম্যাম? আমি তো আপনার কোমরের দিকে তাকিয়ে হারিয়ে গিয়েছিলাম। স্বাধীনের মুখ দিয়ে আচমকায় কথাটা বেরিয়ে যায়। নিজের জিভেতে নিজেই কামড় দিয়ে অন্যদিকে নেহার আগে শুধু ফুটেছে। কুত্তার বাচ্চা, তুই আমার দিকে তাকিয়ে থাকিস আবার আমাকে বাজে কমেন্ট করিস। যা রুম থেকে এক্ষুনি বের হবি। আর তোকে যেন আমার রুমে না দেখি। ওইরকম ভাবে তাকিয়ে আছিস, না জানি কখনো আমার উপর আবার আক্রমণ করিস। নেহার থাপ্পড় খেয়ে আর নেহার কথাগুলো শুনে স্বাধীন রেগে যায়। নিজের রাগকে আর কন্ট্রোল করতে না পেরে ধীরে ধীরে গতিতে নেহার দিকে এগিয়ে যেতে লাগে। অন্যদিকে নেহা স্বাধীন থেকে দিকে এগিয়ে আসতে দেখে ভয় পেয়ে যায়। না জানি এখন কি করবে ছেলেটা। দেখ, একদমই ভালো হবে না বলে দিচ্ছি। তুই আমার দিকে আর এক পাও যদি এগিয়ে আসিস তাহলে তোর একদিন কি আমার একদিন। আপনি আমার বিয়ে করা বউ ম্যাম, আমার সম্পূর্ণ অধিকার আছে আপনার উপর। আর কি বললেন আমি লুচ্চা, তাই না? ওয়েট, দেখাচ্ছি লুচ্চা কাকে বলে আর লুচ্চারা কি কি করতে পারে। দেখ, একদমই ভালো হবে না বলে দিচ্ছি। আমার রাগ উঠাস না কিন্তু, তাহলে কিন্তু তোকে এই বাড়িতে আর এক মুহূর্ত রাখবো না, বের করে দেব। তখন রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে খাবি। নেহার কথায় স্বাধীনের কোনো হেলদোলি নেই। স্বাধীন অনবরত নেহার দিকে এগিয়েই যাচ্ছে। পিছু করতে করতে দেওয়ালের সঙ্গে পিঠ ঠেকে যায়। এই পাশ ওই পাশ দিয়ে কিছু খোঁজার চেষ্টা করে, কিন্তু কিছু আছে নাকি কিছুই খুঁজে পায় না। শেষমেশে স্বাধীন নেহাকে শক্ত করে দেওয়ালের সঙ্গে জড়িয়ে ধরে আর অনবরত নেহার ঘাড়ে কপালে কিস করতে লাগে। স্বাধীনের প্রত্যেকটা কিসেই নেহা কি পড়তে লাগে অন্য এক অন্যরকম ভালো লাগা কাজ করে তার, কিন্তু স্বাধীনকে বুঝতে দেয় না। অনবরত স্বাধীনের হাত থেকে সে ছোটার চেষ্টা করে, কিন্তু স্বাধীন তো নাছোড় বান্দা। দেখ স্বাধীন, একদমই ভালো হচ্ছে না কিন্তু, তোকে কিন্তু এর জন্য পস্তাতে হবে বলে দিলাম। কিন্তু স্বাধীন নেহার কথায় কোনো কর্ণপাতই দেয় না। এক এক করে নেহার শরীর থেকে শাড়ি খুলতে লাগে। নেহা নিজেকে সামলাতে না পেরে স্বাধীনের প্রত্যেকটা সারাতে রেসপন্স করতে লাগে। তারপর স্বাধীন নেহাকে খাটে ফেলে দেয়, তারপর ওর শরীরের উপরে উঠে বসে। তারপর দুজনে হারিয়ে যায় ভালোবাসার এক অতুল গভীরে। প্রায় 2 ঘন্টা পর নেহার বুকের উপরে শুয়ে থাকে স্বাধীন। অনবরত ঘন ঘন নিঃশ্বাস ফেলছে দুজনে। শরীরে বিন্দুমাত্র কাঁপড় নেই, যেন একটি দেহ দুইটি আত্মা দুজনের একাকার। মাথার উপরে ফ্যান চলছে। নেহা ওইদিকে তাকিয়ে থেকে কিছুদিন আগে ঘটে যাওয়া কথাগুলো ভাবছে। ফ্ল্যাশব্যাক। নেহা কলেজ থেকে আসে, তার বাবা মা অনেকগুলো ছবি নিয়ে দেখছে তার মায়ের সঙ্গে। নেহাকে দেখতে পেয়েই নেহার বাবা নেহাকে উদ্দেশ্য করে বলে, মা এখানে বস, তোর বিয়ের জন্য অনেকগুলো ছেলে ঠিক করেছি, ছবিগুলো দেখে বল কোনটা তোর পছন্দ।
বাবা মা, তোমাদের আমি তো বলেছি একবার আমি বিয়ে করব না, আর বিয়ে যদি করিও তাহলে তোমাদেরকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমি ভালো করে জানি তোমাদের ছাড়া কেউ, তোমরা বিদ্রোহ হয়ে গেলে কে দেখাশোনা করবে। আমি বিয়ে করব না, একবার বলেছি, 1000 বার বলে যাব। দেখ মা, না করিস না, মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, শ্বশুর বাড়িতে যেতে হবে নাকি? আরো কতদিন থাকবে নিজের বাড়িতে? হ্যাঁ, তোর বাবার কোনো কিছুর অভাব নেই, তারপরও নিজের স্বামী সংসার বলেও তো একটা কথা আছে নাকি? সেইটা না হয় মা দেখে নেব, কোনো এক সময় তোমাদের এই নিয়ে আর এগোতে হবে না। আর আমি তো তোমাদের একবার বলেই দিয়েছি বিয়ে করব না, আর বিয়ে যদি করিও অনেক দেরিতে। সদ্য মাত্র কলেজের ম্যাম হিসেবে জয়েন করেছি, যাক না আর কিছুদিন। কিন্তু মা দেখ, কি বিয়ে দিলে আমরা চিন্তামুক্ত হই? তুই কি চাস তোর বাবা চিন্তাতে না খেয়ে পেয়ে অসুস্থ হয়ে পড়ুক? নিহা তার বাবা আর মায়ের এমন কথা শুনে অনেকটাই বাকরুদ্ধ হয়ে যায়। নিহা নিজেও বুঝতে পারেনি তার বাবা আর মা এরকম ভাবে কথা বলবে। শেষে নিহা কঠোর গলায় তার বাবা আর মাকে উদ্দেশ্য করে বলে, তোমাদের যা ভালো হয় তাই করো, এতে আমার কোনো অমত নেই। কথাটা বলেই এক প্রকার রাগ দেখিয়ে নেহার রুমে চলে যায়। অন্যদিকে নেহার মা আর বাবা দুজনে নিজের মধ্যে বলাবলি করে। মেয়ে যে হতে যাচ্ছে না, তার বিয়ের বিষয় নিয়ে তাহলে আমরা আর না আগাই, ওর নিজের লাইফ ও নিজেই ঠিক করতে পারবে। দেখো, ওর কথা শুনে তো আমরা নিজেদের নামিয়ে রাখতে পারবো না। ওর ফিউচার বলে একটা কথা আছে, ওর স্বামী সংসার ছেলে মেয়ে এসব একটা দরকার আছে না? আর বাবা মা হিসেবেও তো আমাদের একটা দায়িত্ব, ভালো একটা ছেলের কাছে নিজের মেয়েকে তুলে দেওয়া। এই দেখো, এই দুটা ছেলেকে অনেক পছন্দ হয়েছে আমার। এই ছেলেটা এই শহরের একটা বিজনেস করে, আর এই ছেলেটা দেখতো চ্যানেলে সরকারি চাকরি করে। দেখে দুইটার মধ্যে কোনটা তোর পছন্দ? আমি একটা বার নেহাকে ছবিগুলো দেখিয়ে নিয়ে আসি, ওর এই দুটো ছেলের মধ্যে কাকে পছন্দ হয়। কথাটা বলেই নিহার মা নেহার রুমের দিকে অগ্রসর হয়। দরজার কাছে গিয়ে কড়া নাড়তেই নেহা দরজা খুলে দেয়। নিহার মা খাটে গিয়ে বসে। অন্যদিকে নেহা সদ্যই ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে থেকে চুল শুকাচ্ছে। তারপর তার মার দিকে তাকিয়ে নেহা বলে, মা কিছু বলবে? তোমাদেরকে তো বলেই আসতাম, তোমাদের যা ইচ্ছা তাই করো, আমার এতে কোনো দ্বিমত নেই। মারে, তুই কি আমাদের উপর রেগে কথা বলছিস না? মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, বিয়ে তো করতেই হবে। আর বাবা মা হিসেবে আমাদের তো একটা দায়িত্ব আছে নাকি? এই ছবি দুটো দেখ, তোর এই দুজনের মধ্যে থেকে কাকে পছন্দ হয়। নেহা ছবিগুলো দেখে না, তাকিয়ে বলে ডান পাশের ছেলেটা পছন্দ হয়েছে। তারপর নিহার মা ছবিটা নিয়ে তার বাবাকে দেয়। নিহার বাবা ছেলের সঙ্গে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করে। অন্যদিকে স্বাধীন তার বাবা মানে জন্মের পর থেকেই ফুটপাতে বড় হয়েছে। তারপর একটা দাদিমা তাকে কুড়িয়ে পায়, সে তাকে লেখাপড়া করিয়েছে। কিছুদিন হলো সেও মারা গিয়েছে। সে লেখাপড়ার খরচ চালানোর জন্য একটা ক্যাটারিং সার্ভিসের সঙ্গে যোগদান করে, যেটা রাতে যে কোনো বিয়ের ইনভিটেশন, জন্মদিনের ইনভিটেশন এইগুলো কাভার করে। এর পাশাপাশি স্বাধীন দিনের বেলাতে লেখাপড়া করে। দেখতে দেখতে নেহার বিয়ের দিনগুলো এগিয়ে আসে। নেহার বিয়েতে বিন্দু মাত্র মত নেই, কিন্তু তার মা আর বাবার দিকে তাকিয়ে বিয়েতে হ্যাঁ বলেছে সে। বিয়ের পোশাক আজকে থেকে শুরু করে কোনো জায়গাতেই নেহা যায়নি, বারবার এড়িয়ে এসেছে। বিয়ের দিন সকালে নেহা তার মার কাছ, তার সঙ্গে নেহার বিয়ে হবে তার নাম্বারে মেসেজ করে তাকে ফোন করে নেহা, হ্যালো, আসসালামু আলাইকুম। কে? আমি কে এটা আপনার না জানলেও চলবে। আপনি যাকে বিয়ে করতে চলেছেন মেয়েটা অনেক বাজে, অনেক খারাপ, অনেক ছেলের সঙ্গে রিলেশন ছিল। ইভেন আপনি হয়তোবা জানেনও না, নেহার পেটে কিন্তু বাচ্চা আছে যার বাবার পরিচয় নেহা নিজেও জানে না। সে এর জন্য বিয়ে করতে রাজি ছিল না। সে চেয়েছিল বিয়ে না করে ছেলেটাকে জন্ম দিয়ে তাকে নিয়ে থাকতে। কে আপনি? আর এইসব কি বলছেন আমাকে? আর আপনি যে বলছেন এগুলো সত্যি কথা, তার কি প্রমাণ? প্রমাণ চাই আপনার, তাই না? আপনার হোয়াটসঅ্যাপে দেখেন, কয়েকটা ছবি পাঠিয়ে দিচ্ছি, ওইগুলো দেখলেই আমার মনে হয় আপনার আর কোনো প্রমাণ লাগবে না। আর এখন আমি রাখি, বাকিটা আপনার ইচ্ছে, একটা নষ্টা মেয়েকে বিয়ে করবেন কিনা। কথাটা বলে নেহা ডেভিল একটা হাসি দেয়। অন্যদিকে ছেলেটা হোয়াটসঅ্যাপ ওপেন করতেই দেখতে পায় কয়েকটা পিকগুলো ওপেন করতে দেখে নেহা একটা হাসপাতাল থেকে বের হচ্ছে।
একটা ছেলেকে জড়িয়ে ধরে নিহা একটা ছেলের কাঁধে মাথা দিয়ে পার্কে বসে আছে। আরেকটা ছবিতে আরেকটা ছেলের সঙ্গে কফির মগে দুইজনে স্ট্রিট দিয়ে কফি খাচ্ছে। এইগুলো দেখে যে কেউ মাথায় রাগ উঠে যেতে পারে। নিহার প্রতিটা ছেলে রাগ উঠে যায়, কিন্তু কি করবে বুঝতে পারি না। সেভাবে এখন বিয়েটা ভাঙা যাবে না, এর উচিত একটা শিক্ষা দিতে হবে। তাই আনমনে ভাবতে লাগে, আমাকে ঠকানো, তাই না? ওয়েট, আমি দেখাচ্ছি। এমন অবস্থা করব আপনাদের মানুষের সামনে মুখ দেখাতে পারবেন না আপনারা। কথাটা বলে ছেলেটা ডেভিল একটা হাসি দেয়। অন্যদিকে যতই সময় ঘনিয়ে আসে ততই নেহার মুখে হাসি ফুটে উঠেছে, কিন্তু বিয়ে বাড়ির সমাগম এখনো কমেনি। নেহা ভাবতে লাগে, তাহলে কি ছেলেটা এসব কিছু বিশ্বাস করেনি? ভেবে নেহার ঘাম ঘেমে একাকার হতে লাগে। কি এত কিছুর পরেও নেহাকে বিয়ে করতে হবে? এসবে ভাবতে লাগে নেহা। ঠিক তখনই বাহির থেকে শব্দ আসতে লাগে, বর এসেছে, বর এসেছে। এইটা দেখে নেহার তো এখন মরে যেতে ইচ্ছে করছে। জানালার কাছে গিয়ে দেখে বরের গাড়ি এসেছে। নেহা কান্না করতে লাগে। এত কিছু করার পরেও একটা ছেলে কিভাবে বিয়ে করতে রাজি হয়? কিন্তু কি আর করার, এখন বাবা মায়ের মুখের উপরে নাও বলতে পারবে না। দেখতে দেখতে বড়রা এসে খাওয়া দাওয়া শেষ করে কাজের কাছে নিয়ে যায় নেহাকে। বিয়ে পড়াতে যাবে, ঠিক তখনই বর অর্থাৎ ছেলেটা দাঁড় হয়ে যায়। তারপর সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগে, এই যে দেখছেন মেয়েটা, বাজে একটা মেয়ে। ওনার পেটে বাচ্চা আছে, বাচ্চার বাবাকে সেটা উনি নিজে জানে না। আর এই যে আঙ্কেল, আপনি কি ভেবেছিলেন আপনার নষ্ট মেয়েকে আমার সঙ্গে জড়িয়ে দেবেন আর আমি হাসি হাসি মেনে নেব? তা কখনই না। আপনার নষ্ট মেয়েকে আপনি কোথায় বিয়ে দেবেন তা জানি না, কিন্তু আমি বিয়ে করছি না। আসি। ছেলেটা বলেই ছেলেটা বর আসন থেকে উঠে যায়। নেহা এতক্ষণে কান্না করছিল, হঠাৎ কথাগুলো শুনে হাসি রেখা ফুটে ওঠে সকলের সামনে। ইয়াহু একটা চিৎকার দেয়। সবাই নেহার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। একটা মেয়ের বিয়ে ভেঙে গেছে, আর সে আবার সকলের সামনে ইয়াহু এনজয় করছে। মাথা ঘুরে পড়ে যায়। সবাই চিৎকার দিয়ে ওঠে। নেহা তার ঘুমটা উঠিয়ে তার বাবার কাছে যায়। তার বাবার অবস্থা বেগতিক দেখে নেহা কান্না করতে লাগে। এটা সে না করলেও পারত। তার একটা ভুলের জন্য তার বাবাকে হারাতে হবে, এ সবাই ভেবেছিল। ঠিক তখনই নেহার বাবা সবাইকে উদ্দেশ্য করে বলে, আই এম সরি, আমার মেয়েকে ভালো শিক্ষা দিতে পারি নাই। এর কারণে সে নষ্ট একটা মেয়ে। আমি আপনাদের কাছ থেকে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আপনাদের সবাইকে নিমন্ত্রণ করে সকলের সামনে অপমান অপদস্থ করার জন্য। প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। পাশ থেকে অনেকে অনেক কথা বলছে, আবার অনেক মেয়েরা নিজেদের মধ্যে ঘানাঘোষা করছে। পাশ থেকে নেহা সবকিছুই শুনছিল, কিন্তু তার এখন কিছুই করার নেই। নেহা কখনো ভাবতেও পারেনি যে এই বিয়ে ভাঙতে এসব করতে গেল এত বড় কিছু হয়ে যাবে। অন্যদিকে স্বাধীন নেহার বাসার ক্যাটারিং এর দায়িত্বে এসেছিল, কাজ করছিল। হঠাৎ এসব শুনতে পেয়ে অনেকটা অভাবী হয়ে পড়ে, কারণ বিয়েতে থাকা মেয়েটা ছিল তাদের কলেজের ম্যাম। প্রথম দেখাতে বুঝতে পারেনি, যখন ঘোমটা তুলে তার বাবার কাছে আসে তখন স্বাধীন চিনতে পারে নিহার বাবার অবস্থা বেগতিক দেখে স্বাধীন একটা গ্লাসে পানি নিয়ে ভিড় ঠেলে সামনে দিয়ে নিহার বাবাকে দেয়। নিহার বাবা স্বাধীনের হাত থেকে পানি নিয়ে খায়, তারপর স্বাধীনের দিকে তাকিয়ে বলে, আচ্ছা বাবা, তুমি কি বিয়ে করেছো? আর তোমার কি গার্লফ্রেন্ড আছে? সবার সামনে এরকম প্রশ্নে শুনে স্বাধীন ভাবাচেকা খেয়ে যায়। কি বলবে বুঝতে পারছে না, নিজেকে সামলে নিয়ে বলে, না আঙ্কেল, আমি বিয়ে করিনি, আর আমার গার্লফ্রেন্ডও নেই। এরকম অনাথ ছেলেকে কখনো কেউ ভালোবাসতে পারে নাকি? আবার যে কিনা নিজের খরচ নিজেই বহন করতে পারে না। কি বলছো বাবা? স্বাধীন একটু বাক্যে কাঁদো কাঁদো কণ্ঠস্বরে শুরু করে শেষ পর্যন্ত নিহার বাবাকে বলে। এটা শুনে নিহার বাবা অনেকটা খুশি হয়। তারপর স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, দেখো বাবা, তোমার লেখাপড়া খরচ ক্লাস আমার বড় বড় কোম্পানি আছে, তাদের দায়িত্ব তোমাকে দেব, বিনিময়ে তোমাকে আমার মেয়েকে বিয়ে করতে হবে। স্বাধীন কথাটা শুনে অনেকটাই অবাক হয়, কারণ মেঘ না চাইতেই জল। কিন্তু নিমেষে মেয়েটার অর্থাৎ নেহার কথাগুলো তার কানে ভাসতে লাগে। অনেক খারাপ, তার পিঠে বাচ্চা আছে। স্বাধীন সেই কথাগুলোকে কর্ণপাত না দিয়ে আনমনে ভাবতে লাগে।
উনি তো আমাদের কলেজের ম্যাম। আমি যতটুকু দেখেছি অনেক ভালো, কিন্তু তার নামে এসব মিথ্যা অপবাদ ছড়ালো। আবার হইতেও পারে মানুষের চেহারা দেখে তো আর মানুষের চরিত্র নির্ধারণ করা যায় না। আচ্ছা, না হয় বাদই দিলাম, আমার নিজের লাইফটা তো পরিবর্তন করতে পারবো, এটাই অনেক কিছু। অনেকে তো ধর্ষিতা ডিভোর্সি মেয়ে বিয়ে করেন, আমি নাই তো বাচ্চা সহ মেয়েকে বিয়ে করলাম। এটা না হয় এখন নতুন ইতিহাস হয়ে থাকলো। স্বাধীন এইসব কথা চিন্তা করে হ্যাঁ বলে দেয়। তারপর নিহার বাবা সবাইকে উদ্দেশ্য করে বলে, ভাই সাহেব, যারা এসেছেন প্লিজ খাওয়া দাওয়া করে যাবেন। আর আমার মেয়ের বিয়ে হবে আজকে এই মুহূর্তেই। তারপর নেহা স্বাধীনের দিকে তাকিয়ে সে চিনতে পারে না, ভাবতে লাগে কোথায় যেন দেখেছি, কিন্তু মনে করতে পারে না। তারপর নেহার বাবা স্বাধীনের হাতে একটা রুমি নিয়ে যায়, তারপরে একটা প্যাকেট দিয়ে বলে, বাবা এখানে শেরওয়ানি আছে, এগুলো পরে বাইরে আসো। কথাটা বলে নিহার বাবা চলে যায়। স্বাধীন প্যাকেটটা খুলে দেখে শেরওয়ানি, পায়জামা, চাদর আর ক্যাটারিং এর ড্রেসটা খুলে ফেলে। তারপর শেরওয়ানি আর পাঞ্জাবি পরে রুমের বাইরে আসে। তারপর নিহার বাবা স্বাধীনের হাত ধরে সব বড় আসনে নিয়ে যায়। এক পাশে স্বাধীন, অন্য পাশে নেহাকে নিয়ে বসিয়ে দেয়। তারপর কাজী সাহেব পুনরায় বিয়ের প্রস্তুতি শুরু করেন। দেখতে দেখতে বিয়ে হয়ে যায়। অনেক বাজে কমেন্ট, অনেকে আবার ভালো কমেন্ট, আবার নেহার দোষও অনেকে ধরেছে, আবার নেহাকে ভালো বলেছে। এসবই বলেছে। দেখতে দেখতে বিয়ের সময় শেষ হয়ে যায়। নেহাকে তার রুমে রেখে আসা হয়। এতক্ষণে রুমটা সুন্দর করে সাজানো হয়ে গেছে। স্বাধীন সোজা ছাদে চলে যায়। মুক্ত আকাশে প্রাণ ভরে শ্বাস পেতে লাগে। সেইভাবে অনেকটা সময় পার হয়ে যায়। পকেট থেকে ফোন বের করেন, আবার ভাইবেন না টাচ ফোন, এটা একটা বাটন ফোন বের করে সময় দেখে রাত বাজে গেছে। ফোনটা পকেটে রাখতেই পেছন থেকে তার কাঁধে কেউ একজন হাত রাখে। স্বাধীন পেছনের দিকে তাকিয়ে দেখে নেহার বাবা। তারপর স্বাধীনকে উদ্দেশ্য করে নেহার বাবা বলে, বাবা জানি না কি তোমার পরিচয়, কিন্তু তোমার ব্যবহার দেখে এতটুকু বুঝতে পেরেছি তুমি অনেক ভালো মনের, ভালো স্বভাবের একটা ছেলে। আমি তোমাকে সেই প্রথম থেকে লক্ষ্য করেছিলাম। কাজের ক্ষমতা, সকলের সঙ্গে ভালো ব্যবহার, এইসব দেখে আমি মুগ্ধ হয়েছিলাম, কিন্তু ভাবতে পারিনি বিয়েটা এইভাবে ভেঙে যাবে আর তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিতে হবে। আচ্ছা বাদ দিই সেসব কথা, তুমি তো বলছো অনাথ, আজ থেকে আমার বাসাতে থাকবে আর তোমাকে কাজ করতে হবে না, লেখাপড়া করতে হবে, আমার অফিসগুলো দেখাশোনা করতে হবে তোমাকে। জি স্যার, আমি লেখাপড়াও করি, এর পাশাপাশি কাজ করি। আপনার মেয়ে অর্থাৎ নেহা ম্যাম যে কলেজের ম্যাম, ওই কলেজে আমি লেখাপড়া করি। ও আচ্ছা, তাহলে তো ভালোই। আর আমাকে স্যার বলো না, আমাকে বাবা কিংবা আঙ্কেল বলে ডাকো। হ্যাঁ আচ্ছা স্যার। ও সরি বাবা। স্বাধীনের কথা শুনে নেহার বাবা হালকা হেসে ওঠে। তারপর স্বাধীনের সঙ্গে আরো অনেক কথা বলে। দেখতে দেখতে প্রায় 12টা বেজে যায়। তারপর নেহার বাবা স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, যাও বাবা, রুমে যাও, আর কতক্ষণ বাইরে থাকবে? নেহমা তোমার জন্য অপেক্ষা করছে বুঝি। নেহার বাবার কথা শুনে স্বাধীন ছাদ থেকে নেমে নেহার রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে সামনে ফিরতেই দেখে নেহা দাঁড়িয়ে আছে। ফোনটা খুলে এটা দেখে রীতিমতো স্বাধীন একটু ভয় পেয়ে যায়। কি রে, তুই আমাকে বিয়ে করলি কেন? আমার সম্পর্কে এত বাজে কথা শোনার পরেও? ম্যাম দেখেন, আমি স্যারের দিকে তাকিয়ে আর না বলতে পারিনি। বুঝি বুঝি, সবই বুঝি। সব আমার বাবা সয় সম্পত্তি ধকল করার ধান্দা, তাই না? তা তো একদমই হতে দেব না। বাই, তবে তোকে যেন এর আগে কোথায় দেখেছি, কিন্তু মনে করতে পারছি না রে। আমি কই দেখেছি তোকে? ম্যাম আমার নাম স্বাধীন, আমি আপনার কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। ও আচ্ছা, তাহলে এর জন্যই তোকে চেনা চেনা লাগছিল আমার। বর্তমানে নেহার উপরের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল। ভেবে স্বাধীন কি নিজের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে। দুজনের শরীর ঘেমে একাকার। হঠাৎ কি যেন মনে করে নেহা স্বাধীনকে তার বুকের ওপর থেকে সরিয়ে দেয়। হঠাৎ সরিয়ে দেওয়াতে স্বাধীন তাল সামলাতে না পেরে খাটের ওপর থেকে মেঝেতে গিয়ে পড়ে। অনেক ব্যথা পাইছে। হঠাৎ সামনের দিকে তাকিয়ে দেখেনি হাত তার দিকে রাগিয়ে দৃষ্টিতে তাকিয়ে থেকে ফুঁসছে। কুত্তার বাচ্চা, তোকে বলেছিলাম না তুই আমার কাছে আসার চেষ্টা করবি না, আর তুই কিনা আমার সঙ্গে। ছি, আমি কি করলাম? যা করার তো। চুপ, একদমই চুপ। আর একটা কথা বলবি না তুই।
কথাটি বলেই নেহা স্বাধীনের সামনেই তার না দাঁড়িয়ে থেকে ওয়াশরুমের দিকে চলে যায়। স্বাধীন মেঝেতে আর না বসে থেকে খাটে গিয়ে বসে। পরে তার দুই হাতের পাশে ছড়িয়ে দিয়ে বসতে হঠাৎ স্বাধীন হাতের সঙ্গে সঙ্গে কিছু একটা ভেজা ভেজা ফিল করে। সেদিকে তাকাতে দেখে বিছানার চাদরের রক্ত। সেটা স্বাধীন ভাবতে লাগে, নেহা ম্যাডাম না বললো সে আগে থেকেই একজনকে ভালোবাসে, তার বাবু নাকি মামির পেটে? তাহলে এসব কি? মাথা ভর্তি প্রশ্ন। স্বাধীন কিভাবে এর উত্তর পাবে নিজেও জানে না। ভাবতে ভাবতে হঠাৎ অসময়ে দরজা খোলার শব্দ পায়। সেদিকে তাকিয়ে দেখে নেহা সোজা বেলকনিতে চলে যায়। তারপর জামা কাপড় শুকোতে দিয়ে সোজা ড্রেসিং টেবিলের সামনে এসে মাথায় চুলে হেয়ার ড্রায়ার করতে লাগে। স্বাধীন অনবরত নেহার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে নেহা আয়নাতে স্বাধীনকে ওইরকম ভাবে তাকিয়ে থাকা দেখে পেছন ফিরে রিনকে উদ্দেশ্য করে বলে, কিরে তোর আবার কি হয়েছে? মশম থেকে বের হওয়ার থেকে দেখছি তুই আমার দিকে ওরকম ভাবে তাকিয়ে আছিস যে, কিছু কি বলবি? হঠাৎ নেহার মধুর কণ্ঠ শুনে স্বাধীন একটু ভরকে ওঠে। এ যেন এক অন্যরকম নেহাকে দেখছে সে। নিজেকে সামনে নিয়ে হঠাৎ মেয়েকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা ম্যাম, আপনি তো বললেন আপনার একটা বয়ফ্রেন্ড আছে, তার বেবি আপনার পেটে, তাহলে আপনি ভার্জিন থাকেন কি করে? স্বাধীন এরকম প্রশ্ন শুনে নেহা রেগে যায়। রাগে যেন তার শরীর থেকে আগুন বের হচ্ছিল। স্বাধীন সেটা দেখে একটু ভয় পেয়ে সোজা ওয়াশরুমে চলে গিয়ে দরজা লাগিয়ে দেয়। স্বাধীনকে বাচ্চামোপনা করতে দেখে নেহা নিজের অজান্তেই হেসে দেয়। তার এই হাসির কারণ নেহা নিজেই জানে না। 1 ঘন্টা পর ওয়াশরুম থেকে উকি ঝুঁকি মারতে লাগে স্বাধীন। অন্যদিকে নেহা বেডে শুয়ে থাকে, ফোন চাপছিল। হঠাৎ ওয়াশরুমের দিকে নজর যেতে স্বাধীনকে উকি ঝুঁকি মারতে দেখে নেহা বলে, কিরে তোর আবার কি হলো? ওয়াশরুম থেকে বের হচ্ছিস না, আবার ওয়াশরুমের দরজা দিয়ে মাথা বের করে উকি ঝুঁকি মারছিস, তোর মতলব কি? চোরের মতো করছিস কেন? আসলে ম্যাম, আপনার রাগ দেখে তো হঠাৎ করে অসময়ে চলে এসেছি, সঙ্গে কিছু নিয়ে আসিনি। আর এই বাসে তো আমার কোনো জামা কাপড় নেই, তাই ভেজা শরীর নিয়ে দাঁড়িয়ে আছি। কি করব বুঝতে পারছি না। ঠিক হয়েছে আমার সঙ্গে ফাজলামি করা, তাই না? এখন বোঝ হারে হারে শিক্ষা পা। নেহার কথা শুনে স্বাধীন ছলছল দৃষ্টিতে নেহাকে উদ্দেশ্য করে বলে, ম্যাম, এই ভোলা ভালা নাদান ছেলেটাকে ভেজা শরীর নিয়ে দাঁড় করাইয়া রাখলে যদি জ্বর আসে, তখন তো আপনাকেই দেখভাল করতে হবে। আমার বয়ে গেছে তোকে দেখবো, তোর জ্বর আসলেই কি আর না আসলেই কি। আচ্ছা ওয়েট, আমি তোকে আমার একটা টি শার্ট আর প্যান্ট দিয়েছি, ওইটা পরে বের হ। কি? আমি আপনার প্যান্ট আর টি শার্ট পরবো না? এটা কখনোই পারবো না। আমার বলার দরকার ছিল, বললাম, বাকিটা তোর ইচ্ছে। তুই এখন ভেজা শরীর নিয়ে রুমে থাকবি নাকি বাহিরে আসবি? আচ্ছা ম্যাম, তাহলে দিন। তারপর নেহা ফোনটা একপাশে রেখে ওয়ার্ড্রপ থেকে তার একটা টি শার্ট আর প্যান্ট বের করে দেয় স্বাধীনকে। স্বাধীন প্যান্ট, টি শার্ট আর গামছা দিয়ে দরজা লাগিয়ে দেয়। তারপর সে সকল পোশাক পরে বাইরে আসতেই নেহাকে স্বাধীনের দিকে তাকিয়ে অট্ট হাসিতে লুটিয়ে পড়ে। হাসতে হাসতে হামাগুড়ি খেতে লাগে। নেহা স্বাধীনের হাসি দেখে নিজের অজান্তে স্বাধীনের মুখে হাসি রেখা টেনে ওঠে। সারা জীবন শুনে এসেছি ছেলের পোশাক মেয়েরা পরে, আজকে আবার তার উল্টোটা দেখছি, মেয়ের পোশাক ছেলে পরেছে। হেসে নিন, হেসে নিন ম্যাম, একদিন আমারও সময় আসবে, সেদিন আমিও দেখিয়ে দেব আমি কি করতে পারি। এইরকম দিন আমার কখনোই আসবে না, হাহা। নেহার কথায় আর কোনো উত্তর না দিয়ে সারাদিন ড্রেসিং টেবিলের কাছে যায়। তারপর গিয়ে হেয়ার ড্রায়ার করতে লাগে। হঠাৎ আয়নার দিকে তাকাতে দেখে নেহা তার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। এইটা দেখে স্বাধীন তার মুখে হাসি দেখা টেনে একটু বর্ষা দিন নেহাকে উদ্দেশ্য করে বলে পেছনে ফিরে, সরি ম্যাম, আসলে রাতে নিজের মাথা ঠিক ছিল না, তাই আপনার সঙ্গে জোর করে। আরে বাদ দে, আসলে আমার উচিত ছিল তোকে বাধা দেওয়া, কিন্তু আমিও তোকে বাধা দিইনি। দুজনে সমান হোক। আর শোন, যা হবার তা হয়ে গেছে, নেক্সট টাইম আমার আশেপাশে আসার চেষ্টা করবি না। যদি এক রুমে থাকতে চাস তাহলে ভালো, না থাকতে চাস তাহলে আরো ভালো। যদি থাকতে চাস তাহলে ওই যে দেখছিস না সোফা, ওইখানে গিয়ে ঘুমাতে হবে, রাতে আমার আশেপাশে আসা যাবে না। ঠিক আছে ম্যাম, তা বুঝতে পারলাম। আর একটা কথা, আপনি কিছু মনে করবেন না তো? বল, বাট রাগ ওঠার কথা বললে তো মাথায় রাগ উঠে যাবে। তাহলে আর না বলি। নেহা বুড়ো পুচকে তাকিয়ে স্বাধীনকে
উদ্দেশ্য করে বলে। আরে সমস্যা হবে না, তুই বল। আচ্ছা ম্যাম, আমার যতটুকু মনে হলো, আমি যেহেতু একজন সায়েন্সের স্টুডেন্ট, তাহলে যা বুঝতে পেরেছি, আপনি আমার সঙ্গে সর্বপ্রথম মেলামেশা করেছেন। তাহলে লোকে সমাজে যে আপনার নামে মিথ্যা দুর্নাম ছড়াচ্ছে, আপনার পেটে নাকি বাচ্চা, আপনি অনেকের সঙ্গে বেডে শুয়েছেন, তাহলে কি এগুলো সব মিথ্যা? স্বাধীনের এরকম প্রশ্ন শুনে রাগ মাথায় উঠে যায়, কিন্তু নিমেষে নিজের রাগকে দমিয়ে মনে মনে ভাবে আসলেই তো এসব স্বাধীনের জানা উচিত ছিল। তাই বলে এখন আমি যদি তোকে বলি বাহিরে যে আমার নামে দুর্নাম ছড়াচ্ছে সেটা আমি ছড়িয়েছি, তাহলে তুই কি বিশ্বাস করবি? না ম্যাম, বিশ্বাস করতে যাব কেন? আপনি আমার নামে কিসের জন্য মিথ্যা অপবাদ ছড়াতে যাবেন, যেটাতে আপনার চরিত্র, আপনার ফ্যামিলি, আপনার মা বাবার সম্মান নষ্ট হবে? হ্যাঁ, কিন্তু আমি লোক সমাজে আমার নামে মিথ্যা কথা ছড়িয়েছি যেন বিয়েটা না হয়। আসলে আমি বিয়ে করতে চাইনি। আমার মা বাবা কেউ নেই এই পৃথিবীতে আমি ছাড়া। আমি যদি অন্য ঘরে চলে যাই তাহলে আমার মা বাবাকে কে দেখবে, ভাবতে পারছিস? তাই ভেবেছি কখনো বিয়ে করব না। বিয়ে করলেও অনেক দেরিতে, মা বাবা মরে যাওয়ার পর। কিন্তু আমার মা বাবা তো আমারে কিছুই চায় না। শেষমেশ বিয়ে ঠিক করে তারপরে ধীরে ধীরে যখন বিয়ের সময় ঘনিয়ে আসে, বিয়ের আগের দিন আমি ছেলেটাকে ফোন করে মিথ্যা কথা বলি, আমার নামে মিথ্যা অপবাদ দেই, অন্য আরেকটি নাম্বার দেই। ছেলেটা বিশ্বাস করেন, কিন্তু এইভাবে যে বিয়েতে এসে এরকম তুলকালাম কাণ্ড ঘটবে তা তো কখনো ভাবতেও পারিনি। আর তোর মতো একটা পিচি ছেলের সঙ্গে আমার বিয়ে হবে এটা তো কখনো কল্পনাতেও ভাবিনি। আসলে সরি ম্যাম, আমার আপনার বাবার কথা শুনে বিয়েতে রাজি হওয়া আসলে উচিত হয়নি। আরে সরি কেন বলছিস? তুই যা করেছিস ঠিকই করেছিস। ওখানে যদি তুই না হয়ে অন্য কোনো ছেলে থাকতো তাহলে হয়তো বা মুখের সামনে না বলে দিত, কিন্তু তুই অনেক ভালো। তুই চাচ্ছিলি না আমার বাবার কোনো ক্ষতি হোক, তাই তখন তুই বিয়েতে রাজি হয়ে গেছিস। আচ্ছা বাদ দে এসব কথা, তুই তো এতিম তাই না? তোর এই পৃথিবীতে কেউ নেই। হঠাৎ নেহার এমন প্রশ্নে স্বাধীন বা ক্রুদ্ধ হয়ে যায়। কান্না মিশ্রিত কণ্ঠে নেহাকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ ম্যাম, আমার এই পৃথিবীতে কেউ নেই। জন্মের পর থেকে আমি রাস্তায় বড় হয়েছি। হঠাৎ একটা দাদিমার সঙ্গে দেখা হয়, তিনি আমাকে লালন পালন করত, বাসায় বাসায় কাজ করে, কিন্তু কয়েক মাস আগে সেও মারা গেছে। শেষমেশ আমি কোনো কিছু বুঝতে না পেরে পার্ট টাইম কাজ করি, প্লাস পড়াশোনা করি। শোন, তোর পড়াশোনার প্রতি আমি অনেক আগ্রহ দেখতে পাচ্ছি। তোর চোখে তুই যতদূর পর্যন্ত চাস ততদূর পর্যন্ত লেখাপড়া করবি, আমার বাসায় থাকবি, খাওয়া দাওয়া করবি, কোনো সমস্যা নেই। ভালোভাবে পড়াশোনা করতে পারলে আমি আমাদের কোম্পানিতে তোকে একটা ভালো পোস্টে জব দেব, তোর লাইফটা আমি সেটেল করে দিব। কিন্তু হ্যাঁ, আমার শর্তগুলো তোকে মানতে হবে। শর্ত? আচ্ছা ম্যাম, কিসের শর্ত? প্রথমত, তুই আমার কাছে একদমই আসার চেষ্টা করবি না। আমি যদি ভুল করেও তোর কাছে যাই আমাকে সরিয়ে দিবি। দ্বিতীয়ত, বাহিরে কেউ জানি জানতে না পারে আমি আর তুই স্বামী স্ত্রী, ইভেন বিশেষ করে কলেজে, তাহলে আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। আর তৃতীয়ত, তোর মনের মতো করে তুই চলাফেরা করবি, কখনো তোকে আমি বাধা দেব না, কিন্তু আমি আমার মতো চলবো, কখনো স্বামীর অধিকার দেখাতে পারবি না। ঠিক আছে ম্যাম। কথাটা বলেই স্বাধীন পুনরায় তার চুল শুকাতে লাগে। স্বাধীনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে লাগে নেহা। সেদিকে থেকে ডিসক্রিশন সরিয়ে নিজের মাথাতে নিজেই টোকা দিয়ে নেহা বলে, শুনে হাসি, কি সব ভাবছিস ওকে নিয়ে? ও তো তোর কলেজের স্টুডেন্ট, তাহলে এসব কি ভাবছিস? তুই নিজের ব্রেনকে ফেস কর আর উল্টাপাল্টা চিন্তা বাদ দে। ঠিক তখনই দরজায় হঠাৎ কড়া নাড়ার শব্দ হয়। দরজার ওপাশ থেকে নেহার বাবা বলতে লাগে, মা উঠেছিস? তোরা বাইরে আয়, সবাই তোদের জন্য অপেক্ষা করছে খাবার টেবিলে। আচ্ছা বাবা, তুমি যাও, আমরা আসছি। তারপর নেহার বাবা দরজার সামনে থেকে চলে যায় নিচে খাবার টেবিলে। অন্যদিকে নেহা স্বাধীনকে নিয়ে নিচে আসে খাবার টেবিলে খাবার খাওয়ার জন্য। স্বাধীন যখন সিঁড়ি ভেঙে নিচে নামে তখন সবাই তাদের দুজনের দিকে তাকিয়ে থাকে। পাশ থেকে নেহার বাবার বন্ধু বলতে লাগে, একবার লক্ষ্য করেছিস দুজনকে কি সুন্দর মানিয়েছে? হয়তোবা নেহা মামুনিকে একটু বয়স্ক লাগছে, কিন্তু দুজনকে একরকম অনেক সুন্দর মানিয়েছে দুজনকে। শালা তুই আর নিজের শালা তুই আর নজর দিস না, তোকে কত করে বললাম তোর ছেলেটাকে আমার মেয়ের সঙ্গে বিয়ে দে। আরে তুই হয়তো জানিস না, আমার ছেলে মেয়ে যে কলেজের ম্যাডাম, সেই কলেজে লেখাপড়া
সে কলেজে লেখাপড়া করতো। তোর মেয়ের কথা বলতেই সে আমার পা জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, বাবা, আমি কখনই বিয়ে করতে পারবো না। উনি আমাদের কলেজের ম্যাডাম, অনেক কিটকিটে আর রাগী। ওনার মতো একটা স্ত্রী থাকলে আর কি লাগে, জীবন এমনিতেই নরক হয়ে যাবে। তুমি আমাকে নিজের হাতে গলা চেপে ধরে মেরে ফেলো, তারপরও ওনার মতো মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিও না। তারপর আমি আমার ছেলের কথায় কোনো রেসপন্স করি না, জোর করে বিয়ে দিতে চাই। কথাটা বলতে দুদিন পরে তো অন্য আরেকটা মেয়ে নিয়ে পালালো। হারামজাদা এখনো বাসায় আসেনি। শুনলাম কলেজ করে দুজন একসাথে বাসায় আসে না। আমি আর কি করব, বাবা হয়ে ওর অ্যাকাউন্টে প্রত্যেক মাসে টাকা পাঠিয়ে দেই, ও আর ওর স্ত্রী যেন ভালোভাবে চলতে পারে। নেহার বাবা আর নেহার বাবার বন্ধু দুজনে নিজেদের মধ্যে কথোপকথন করছিল। ঠিক তখনই বাবা আবার খাবার টেবিলে দুজনে এক পাশে বসে। টেবিলের অপর দিকে থাকা নিহা চাচাতো বোনেরা স্বাধীনের দিকে তাকিয়ে বলতে লাগে, দুলা ভাই, রাতে বুঝি সিনিয়র বইয়ের অনেক প্যারা পাইছেন, তাই না? গালে লিপস্টিক দিয়ে ভরে আছেন। স্বাধীন নিহা চাচাতো বোনের কথাটা শুনে নিজের গালে হাত দিয়ে দেখতে লাগে। অপরদিকে থাকা নিহা চাচাতো বোনেরা স্বাধীনের এইরকম কর্মকাণ্ড দেখে হাসাহাসি করতে লাগে আর বলতে লাগে, দেখেছিস, আমার কথাটাই ঠিক। তাহলে সিনিয়র বউ আপনাকে রাতে অনেক আদর করেছে। ভেবেছিলাম আপুকে যে রাগী হয়ে থাকতে, ভেবেছিলাম তো আপনার খবর আছে, কিন্তু এইসব হয়ে গেল তা তো আমরা ভাবতেও পারিনি। অন্যদিকে নেহা স্বাধীনের এরকম বাচ্চামো দেখে না করতে নিজের অজান্তে মাথায় হাত দিয়ে মনে মনে বলতে লাগে, হায় রে কপাল, কি একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিল বাবা, বাচ্চা কোথাকার। ও তো গোসল করেছেন, মুখেও তো লিপস্টিক থাকার কথা না, তারপরেও এতজনের সামনে শরম দেওয়ার জন্য নিজের গালে হাত দিয়ে দিল। অন্যদিকে নেহা চাচাতো বোনেরা বুঝে যায় স্বাধীনের গালে হাত দেওয়াতে যে তাদের মধ্যে রাতে কিছু না কিছু তো হয়েছে। এর কারণেই হয়তোবা স্বাধীন লিপস্টিক দেখার জন্য গালে হাত দিয়েছিল। স্বাধীন আর মাথা তুলে তাকাতে পারছে না, নিচের দিকে তাকিয়ে আছে। অন্যদিকে নেহা চাচাতো বোনেরা স্বাধীনকে অনবরত বলেই চলেছে, আচ্ছা ভাইয়া, রাত কটা পর্যন্ত জেগেছিলেন? আচ্ছা, প্রথমে কে শুরু করেছিল, আপনি নাকি আপু? মনে হয় না তো আপু, আপনি শুরু করেছিলেন। স্বাধীন কিছুই বলছে না। অন্যদিকে নেহার রাগে পাত ভেঙে যায়। নিজেরা কি আর কন্ট্রোল করতে না পেরে খাবার টেবিলে দুই হাত দিয়ে থাপ্পড় দিয়ে বলে, কি শুরু করেছিস তোরা? থামবি একটু? আসার পর থেকে উল্টাপাল্টা কথা বলে চলেছিস। আমি তোদের বড় আপু, এখানে বসে আছি, তারপরে উল্টাপাল্টা কথা বলছিস। নিহার রাগে সবাই ভয় পায়, কারণ নিহার রাগ অনেক ভয়ঙ্কর। রাগে প্লেটটা ফ্লোরে ছুঁড়ে মারে, তারপর খাবার টেবিল থেকে উঠে নিজের রুমের দিকে চলে যায় নেহা। অন্যদিকে স্বাধীন নেহার রাগের কারণ বুঝতে পারে, কিন্তু কিছুই বলে না। খাবার খাওয়া শেষ করে একটা প্লেটে খাবার নিয়ে রুমে চলে যায়। তারপর রুমে গিয়ে দেখে নেহা খাটের উপরে আতশোয়া হয়ে কিছু একটা ভাবছে। খাবার প্লেটটা টি টেবিলে রেখে স্বাধীন বলে, ম্যাম, এই নাম আপনার জন্য খাবার নিয়ে এসেছি, পানিও নিয়ে এসেছি। আর হঠাৎ রেগে গেলেন যে? ওনারা তো আমার সঙ্গে ফাইজলামি করছিল, আর আপনি রেগে গেলেন, যেখানে লেগে যাওয়ার কথা আমার। হঠাৎ নেহা খাট থেকে উঠে স্বাধীনের কলার চেপে ধরে পেছনের দিকে নিয়ে যেতে যেতে স্বাধীনকে দেওয়ালের সঙ্গে চেপে ধরে স্বাধীনের নিঃশ্বাস নিতে কষ্ট হয়। নেহা রাগে কটমট করতে করতে বলে, কুত্তার বাচ্চা, রাতে তুই যদি ওরকম না করতি তাহলে তো আর এসব হতো না। আমার ডিভোর্স লাগবে, তোর সঙ্গে থাকতে পারবো না আমি। তোর টাকা লাগবে তাই না? তোর যত টাকা লাগে তত টাকা আমি দেবো। তোকে বলেছি না তোর লেখাপড়ার খরচ, হ্যাঁ, তোর ব্যাংক অ্যাকাউন্ট করে ওইখানে আমি টাকা দেবো। তুই প্রত্যেক মাসে টাকা বের করে চলবি। এখন বল, তোর আর কত টাকা লাগবে আমাকে ছেড়ে যেতে? আমি তোর সাথে থাকতে চাই না। ছাড়ুন, আমাকে কি ভেবেছেন আমি লোভী? হ্যাঁ লোভী, আসলে মানুষের মায়ার অনেক লোভ। আমার আপনার বাবা কান্না করতে করতে বলেছিল, তাই আপনি কি বিয়ে করেছি। আপনাদের টাকা দেখে না আর কি বলছেন টাকা লাগবে? একটা টাকাও লাগবে না। কিউটি পেলে খাবার রাখা আছে, খাবার খেয়ে নেন, তারপর না হয় কাজী অফিসে গিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েন। কথাটা বলে 3:30 রুমের মধ্যে আর না থেকে বেলকনিতে চলে যায়। বাহিরের দিকে তাকিয়ে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে। আসলে এই অল্প কিছু সময়ের মধ্যে নেহার প্রতি অন্য এক রকম মায়া কাজ করতে লাগে স্বাধীনের।
কিন্তু কি করবে, সে তো চাইলেও নেহাকে কাছে রাখতে পারবে না। কোটিপতি বাবার একমাত্র মেয়ে, আর সে মাত্র একটা রাস্তায় বড় হওয়া ছেলে, কখনো এক হতে পারবে না। এই অল্প কিছু সময়ের মধ্যে নেহাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছিল স্বাধীন। সেই সব ভেবেই নিজের অজান্তেই স্বাধীনের চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু বের হয়। সেদিন নিজের হাত দিয়ে চোখ মুছে ফেলে আর আনমনেই ভাবতে লাগে, কান্না করছিস কেন? কার জন্য কান্না করছিস? একটা মেয়ের জন্য চাই কিনা? তোকে কোনো মূল্যই দেয় না, কঠোর হতে হবে, আমাকে দেখিয়ে দিতে হবে। আমিও পারি একদিন ওনাদের থেকে বড় কিছু হয়ে দেখাবো। এটা ভাবতে লাগে আনমনে স্বাধীন। অনেকটা সময় পার হয়ে যায়, রুমে আসে, দেখে নেহা খাবার খেয়ে হাত ধুয়ে স্বাধীন সোফায় গিয়ে বসে পড়ে। ঠিক তখনই তার ফোন বাজতে লাগে। স্বাধীন সোফা থেকে উঠে আবার বেলকনিতে চলে যায়। ফোনটা হাতে নিয়ে দেখে তার বন্ধু সৌরভ ফোন করেছে। কিরে স্বাধীন, কই তুই? তোর জন্য কলেজ ক্যাম্পাসে অপেক্ষা করছে, কিন্তু তোর তো কোনো খবরই নেই। আসলে এটাই সমস্যা আটকে আছে। আমি আজকে কলেজে আসবো না, দেখি কালকে আসতে পারি কিনা। কি হয়েছে তোর? আর তোর কণ্ঠ এরকম লাগছে কেন, আমাকে বল। আরে না, তেমন কিছু হয়নি। তোকে কলেজে গিয়ে খুলে বলবো, এখন ফোন রাখি। আচ্ছা, ফোন রাখি, বাট একটা কথা মনে রাখবি, কোনো দরকারে বললে একটাবার আমাকে ফোন করবে। দেখবি তোর বিপদের আগে আমি দাঁড়িয়েছি। সেইটা আমি ভালো করে জানি। এখন রাখি ফোন। আল্লাহ হাফেজ। কলেজে গিয়ে তোদের সঙ্গে কথা বলা হবে। কথাটা বলেই স্বাধীন ফিরে রুমে চলে আসে। রুমে এসে দেখে নেহা খাটের উপরে বসে থেকে ফোন চাপছে। স্বাধীন নেহার সামনে দাঁড় হয়ে যায়। চলুন ম্যাম, কাজে অফিসে যাব। তারপর নেহা খাট থেকে উঠে দাঁড় হয়, তারপর আগে আগে যেতে লাগে। স্বাধীন পিছু পিছু বাসার বাইরে এসে গাড়ি নিয়ে সোজা কাজী অফিসের সামনে চলে যায়। গাড়ি থেকে বের হয়ে নেহা কাজী অফিসের ভেতরে চলে যায়। স্বাধীনতার কিছু কিছু। তারপর কাজী সাহেব টেবিলের সামনে চেয়ার টেনে নেহা আর স্বাধীন দুজনেই বসে পড়ে। তারপর স্বাধীন কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলে, আঙ্কেল, আমাদের ডিভোর্স লাগবে। আচ্ছা, বুঝতে পারলাম। তো তোমাদের বিয়ের পর কয়দিন হয়েছে? একদিন হয়েছে। কি একদিন হয়েছে আর একদিন পর এসেছো ডিভোর্স নেওয়ার জন্য? আজকাল মেয়েরা কি ভাবে, নিজেদেরকে বিয়েটা ছেলে খেলা মনে করে, আর একদিন পরে আর ডিভোর্স হয় না, মিনিমাম 3 মাস লাগে। তোমরা যদি ডিভোর্স নিতে চাও তাহলে তোমাদের দুজনকে একসঙ্গে 3 মাস থাকতে হবে, তারপর না হয় ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এর আগে অ্যাপ্লাই করলে তোমাদের ডিভোর্স হবে না। পাশ থেকে নেহা শুধু কথাগুলো শুনছিল। তারপর কাজী অফিস থেকে বের হয়ে আসে নেহা স্বাধীন। নেহার পিছু পিছু তারপর ফুটপাতে এসে দাঁড় হয়ে নিজের পা দিয়ে মাটিতে একটা লাথি দিয়ে বলতে লাগে, কি, এই ছোট লোকের বাচ্চার সঙ্গে থাকতে হবে, তাও আবার 3 মাস? আমার তো আর একদিনও থাকতে ইচ্ছে করছে না। নেহার কথা শুনে স্বাধীন কৃত্রিম হাসি রেখা তার মুখে টেনে বলে, সমস্যা নেই ম্যাম, হতাশ হবেন না। 3টা মাস তো মাত্র। আমি আপনার সঙ্গে না থাকি, আমি যেখানে ছিলাম আগে বস্তিতে সেইখানেই চলে যাব। যদি আঙ্কেল কিছু জিজ্ঞেস করে তাহলে বলে দিয়েন যে আমার আপনাকে পছন্দ হয়নি। অনেক সিনিয়র মেয়ে, তাই আমি আপনাকে ছেড়ে চলে গিয়েছি। আর যা পারেন তাই বলেন, আমার নামে সমস্যা নেই। আর আপনি তো আমার কলেজের ম্যাম, 3 মাস পর না হয় আমাকে নিয়ে এসেন, তখন ডিভোর্স দিয়ে দেব। স্বাধীনের কথা শুনে নেহার বুক কেমন যেন চিনচিন করতে লাগে। সে নিজেও জানে না কেন এরকম অনুভব হচ্ছে তার, কিন্তু নিজের মুখে হাসি রেখে টেনে বলে, ভালো একটা বুদ্ধি দিয়েছিস তুই। তাহলে বরং আজ থেকে তুই তোর পথ, আমি আমার পথে। আর মনে রাখিস, 3 মাস পর এসে আমাকে ডিভোর্স দিয়ে যাস। সেটা আপনাকে বলতে হবে না ম্যাম। কথাটা বলেই স্বাধীন ফুটপাত দিয়ে হেঁটে তার বস্তির দিকে যেতে লাগে। নেহা সেখানেই দাঁড়িয়ে থাকে। স্বাধীনকে যেতে দেখে তারপর গাড়িতে উঠে বসে। নেহা যেতে লাগে তার বাড়ির দিকে। তার বাড়ির দিকে দুজনের সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ, কিন্তু দূরত্বটা অনেক। তারপর স্বাধীন বস্তিতে চলে যায়। একটা দিন না থাকায় রুমটার বেহাল দশা, রুম গোছাতে লাগে। নেহা বাসায় যায়। নেহাকে একা দেখে নেহার বাবা নেহাকে উদ্দেশ্য করে বলে, মা, একা যে স্বাধীন বাবা কই? নেহা তার বাবার এরকম প্রশ্নে কি জবাব দেবে বুঝতে পারে না। আমতা আমতা করে বলতে লাগে, বাবা ও আর আসবে না, ও বলে দিয়েছে আমাকে নাকি ডিভোর্স দিয়ে দিবে। আমার মতো বাজে মেয়ের সঙ্গে কখনোই থাকতে পারবে না। কি ওর এত বড় সাহস আমার মেয়েকে খারাপ বলা?
আজ ওর একদিন কি আমার একদিন। দেখলাম অনেক ভালো, সবার সঙ্গে ফ্রি মাইন্ডে কাজ করেছে, ভাবলাম অনেক ভালো হবে, কিন্তু এরকম যে আমি আগে জানলে কখনোই তোকে ওর সঙ্গে বিয়ে দিতাম না। মা, আমি জেনে শুনে ভুল মানুষের হাতে তুলে দিলাম। অমন কথা বলছো কেন? স্বাধীন যা করেছে ভালোই করেছে। ওর জায়গায় যদি আমিও থাকতাম ঠিক তাই করতাম। আমার মতো খারাপ একটা মেয়েকে স্ত্রী হিসেবে কে মেনে নেবে? আমি আমার মেয়েকে হারে হারে চিনি, আমাকে আর চেনাতে হবে না মা। তোর যা ইচ্ছা, তুই যদি বিয়ে না করিস, সারা জীবন বাসাতে বসে থাকিস, তাতেও আমার কোনো দ্বিমত নেই। তোর ইচ্ছা মতো তুই চলবি, তোর জীবনের উপর আমি আর দ্বিতীয়বার হস্তক্ষেপ করতে পারবো না। মা প্লিজ আমাকে ক্ষমা করে দিস। নিহা তার বাবার কথা শুনে অনেক আনন্দ হতে লাগে। সে তো এরকমই চেয়েছিল। তারপর সেখানে দাঁড়িয়ে আর না থেকে নিহা তার রুমের দিকে যেতে লাগে। ঠিক তখনই পেছন দিক থেকে নিহার বাবা বলতে লাগে, মাসুম, আমি শুনেছি এই ছেলেটা তোর কলেজের নাকি লেখাপড়া করে। ওকে কলেজ থেকে বের করে দিবি, আর ওর সঙ্গে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবি না। আর আমি ওর ব্যবস্থা নিচ্ছি। ও সাহস এত কি করে হয় আমার মেয়েকে ছেড়ে চলে যাবে? ওকে মেরে হাসপাতালে ভর্তি না করতে পারলে আমার শান্তি হবে না। নেহা তার বাবার কথার উত্তরে কি বলবে বুঝতে পারে না। পেছনের দিকে নেহা তার বাবার দিকে ফিরে পুনরায় রুমের ভিতরে ঢুকে যায়। দরজা লাগিয়ে দিয়ে নিজের অজান্তে নেহা নাচতে লাগে। নিমিষে কিছু একটা চিন্তা করে দিয়ে বসে পড়ে। ফোন হাতে নিয়ে ফোনে ফেসবুকিং স্ক্রলিং করতে লাগে। অন্যদিকে স্বাধীন তার রুম গোছানো হলে অনেক ক্ষুধা লাগে। পকেট হাতে দিয়ে দেখে অল্প কিছু টাকা রয়েছে। তারপর সোজা হোস্টেলে চলে যায়। খাওয়া দাওয়া করে পুনরায় স্বাধীন যে ক্যাটারিং সার্ভিস সেন্টারে কাজ করত সেখানে চলে যায়। স্বাধীনকে এখানে দেখতে পেয়ে ক্যাটারিং সার্ভিসের লোক বলে, স্বাধীন, তুই এখানে? এখন তো তুই কোটিপতির বাবার একমাত্র মেয়ের জামাই। আমাদের ক্যাটারিং সার্ভিসে তোর কাজ কি এখন? লোকটার কথা শুনে স্বাধীন একটু বাঁকা হেসে বলতে লাগে, আরে ভাই বললেন না, বড়লোক ওরা নিজেদের মান সম্মান রক্ষার্থে যে কাউকে নিমিষে খুন করতে পারে, আবার জীবিত করতে পারে। আসলে ওইটা দিয়েছিল না, ওইটা ছিল সম্মান রক্ষা করার জন্য শুধুমাত্র একটা পলিসি। তা বাদি সেসব কথা। কুত্তার বাচ্চা, তো সাহস কত আমার মেয়েকে অপমান করে? তোর জন্মের পরিচয় নেই, তোকে আর কি বলবো? আমার মেয়েকে বাজে বলা, তাই না? আজ তোর একদিন কি আমার একদিন। স্বাধীন ভালো করেই বুঝতে পারে নেহা ম্যাম নিশ্চয়ই তার বাবাকে গিয়ে উল্টো পাল্টা কিছু একটা বোঝাইছে। না হলে শান্ত স্বভাবের একটা লোক এতটা হিংস্র কি করে হতে পারে? স্বাধীন কিছুই বলে না। তার উত্তরে এক চিমটি হাসে। রেখা জানে মুখে এইটা দেখে নেহার বাবা রেগে গিয়ে বলে, এই তোরা কি দেখছিস? 10 শালাকে আর মার, এমন মার মারবি যেন প্রতিটা অমাবস্যা রাতে মাজার হারে হারে ব্যথা কুকড়ে ওঠে। আর আমার কথা মনে পড়ে। নিহার বাবার কথা বলতে দেরি হলেও ছেলেগুলো লাঠি দিয়ে মারতে দেরি হয় না। স্বাধীনকে ছেলেগুলো মারতে মারতে পুরো আধমরা করে ফেলে। হঠাৎ একটা ছেলে স্বাধীনের মাথায় লাঠির আঘাত করতেই স্বাধীন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আর কিছু মনে নেই তার। স্বাধীনকে অজ্ঞান হয়ে মাটি পড়ে থাকতে দেখে নিহার বাবা বলে, এই থাম তোরা, আর মারতে হবে না, ওকে এখন চল, ও শাস্তিও পেয়েছে। কথাটা বলে নিহার বাবা তার ছেলে পেলেদেরকে নিয়ে গাড়ি করে চলে যায়। অন্যদিকে এতক্ষণ দাঁড়িয়ে থেকে মার খাওয়ার দৃশ্য দেখছিল ক্যাটারিং সার্ভিসের সবাই। কারোর সাহস হয়নি আসার, কারণ তারা ভালো করে জানে এই শহরে যারা অনেক প্রভাবশালী তাদের অনেক পাওয়ার, তাদের বিরুদ্ধে গেলে মরতে হবে। গাড়ি নিয়ে যখন অনেকটা দূরে চলে যায় নিহার বাবা, তখন ক্যাটারিং সার্ভিসের থেকে লোকটা বের হয়ে স্বাধীনের কাছে আসে। তারপর পালস চেক করে দেখে এখনো বেঁচে আছে। তারপর একটা গাড়ি করে সোজা হাসপাতালে নিয়ে যায় স্বাধীনকে। অন্যদিকে নিহা, বাবাকে তো বললামই, ছোট থেকে দেখে এসেছি যারা আমার বিরুদ্ধে বাজে কিংবা খারাপ কথা বলে তাহলে তো তাদেরকে অনেক মারে। কিছুদিন আগেই তো একটা বখাটে ছেলে আমাকে কিস করেছিল, বাবাকে বলতেই বখাটে ছেলেকে বাবা কিনা মারা গেল। এখন যদি স্বাধীনকে গিয়ে মারে, ছেলেটার তো কোনো দোষ নেই, অযথাই মার খাবে। ঠিক তখনই দরজার কড়া নাড়ার শব্দ হয়। নেহা ঘর থেকে উঠে গিয়ে দরজা খুলে দেখে তার বাবা দরজা খুলে দিয়ে আবার খাটে এসে বসে। নেহার বাবা নেহার পাশে বসে নেহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগে, মা, তোর নামে বাজে কথা বলছিল না ও, ওর শাস্তিও পেয়েছে। নিজেও জানি না বেঁচে আছে কিনা মরে আছে। বাবা কি বলছো তুমি এগুলো? আছে, আমাকে কেউ যদি বাজে কথা বলে তাহলে তুমি কি তাকে এই পৃথিবী থেকে চিরতরে মুছে দেবে?
হ্যাঁ, আমার মেয়ের নামে বাজে কথা বলা। আমি আমার মেয়েকে হারিয়ে হারিয়ে চিনি। আমার মেয়ে ওরকম কখনোই হতে পারে না। বাবা, তুমি নিজেও জানো না আমি আমার বদনাম আমি নিজেই ছড়াইছি। বিয়েটা আসলে ভেঙে গেছে আমার কারণে। আমি বিয়ের আগের দিন ছেলেটাকে ফোন করে আজে বাজে কথা বলি, তাই ছেলেটা বিয়ে করতে এসে না করে দেয়, সবার সামনে আমাকে অপমান করে। নেহা কথা শুনে নেহার বাবা নেহাকে কি উত্তর দেবে বুঝে উঠতে পারে না। রুম থেকে বের হয়ে যায়। অন্যদিকে স্বাধীন জ্ঞান ফিরতেই দেখে হাসপাতালে ভর্তি। পাশে তাকিয়ে দেখে তার বন্ধু সৌরভ আর তার গার্লফ্রেন্ড অনিমা বসে আছে। স্বাধীনকে জ্ঞান ফিরতে দেখে সৌরভ প্রশ্ন করে, কিরে, তোকে কে মেরেছে? আর সাহস কি করে হয় আমার বন্ধুকে মারার? ওর একদিন কি আমার একদিন, শুধু একটা বার বল। আরে বাদ দে, কেউ মারিনি। আমি আমার বাপের শাস্তি পেয়েছি। আসলে তখন আমার রাজি হওয়াটাই উচিত ছিল না। যদি রাজি না হতাম তাহলে আজ আমার এই ঋণ দেখতে হতো না। বাদ দে। আচ্ছা সত্যি করে বল, তোর কি হয়েছে? তারপর সৌরভ স্বাধীনকে শুরু থেকে শেষ পর্যন্ত বলতে লাগে। সৌরভ কথা শুনে অনেকটা অবাক হয়, কিন্তু কিছু বলে না। সে চিনে ফেলছে কে। উনি তো আমাদের কলেজের ম্যাম, তাই না? হ্যাঁ, বাট তুই কি করে চিনিস? সেটা না হয় কিছুদিন পর এমনিতে জানতে পারবে। তা বাদ দিছে এই সকল কথা। একটা অতীত মনে করে মুছে ফেল। এখন কি রকম লাগছে তোর? হ্যাঁ, এখন অনেক ভালো লাগছে। বাসায় যাব, চলো। আরে বাসায় যেতে হবে? নাম কিছুদিন একটু রেস্ট নিয়ে তারপরে যাস। তোর মাথায় অনেক জোরে আঘাত লাগায় অনেক রক্ত বের হয়েছে। ডাক্তার বলেছে তাও সর্বনিম্ন 2-3 দিন থাকতে হবে। আমার আবার রক্ত? বাদ দে, চল। ডাক্তার এত তাদের ব্যবসার পুঁজি করানোর জন্য বলবেই। তারপর সৌরভ স্বাধীনকে অনেক করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু স্বাধীন কিছুই বোঝে না। হসপিটাল থেকে বের হয়ে আসে, হাতে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ। এই অবস্থায় ক্যাটারিং সার্ভিস সেন্টারে গিয়ে কাজও করতে পারবে না। তাই সৌরভের সঙ্গে একটা রেস্টুরেন্টে যায়, খাওয়া দাওয়া করে সারাদিন তার বস্তিতে চলে যায়। অন্যদিকে তাহলে স্বাধীনের নেহা ম্যামের সঙ্গে বিয়ে হয়েছিল, তাই না? তোমার যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল উনি তো? হ্যাঁ, তুমি ঠিকই দেখেছো কতটা বাজে। তুমি বলতে ভালো, অনেক ভালো, কিন্তু দেখেছো তার মনের ভিতর কতটা কালো। আসলে মানুষের উপরটা দেখে ভেতরটা নির্ধারণ করা যায় না। অনেক বাজে একটা মেয়ে। তাই তো আমি বিয়ে করতে রাজি হইনি, তোমাকে বিয়ে করেছি। তারপর তারা দুইজন নিজেদের মধ্যে কথোপকথন করতে লাগে। স্বাধীন ঘুমিয়ে পড়ে, ঘুম ভেঙে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে খাবার রান্না করতে চলে যায়। আসলে স্বাধীন সবই পারে। রান্না করে খাওয়া দাওয়া শেষ করে স্বাধীন চলে যায় কলেজে। কলেজে গিয়ে সৌরভদের সঙ্গে আড্ডা দিতে লাগে। ক্লাসের সময় হলে স্বাধীন ক্লাসে চলে যায়। এক এক করে সবাই ক্লাসে করতে লাগে। স্বাধীন মনোযোগ দিয়ে পড়তে লাগে। নিহার ক্লাস আসতেই নিহা ক্লাসরুমে আসে। প্রথমে নজর দেয় স্বাধীনের দিকে। মাথায় ব্যান্ডেজ করা, হাতে পায়ে ব্যান্ডেজ ইউজ করা। বোঝা যায় অনেক মেরেছে তার বাবা, কিন্তু এগুলো তো ছেলের মধ্যে, তো তাকে গিয়ে কিছু বলতে পারবে না। এক এক করে স্বাধীন সব কটা ক্লাস শেষ করে বাইরে পট গাছের নিচে বসে আড্ডা দিচ্ছিল। ঠিক তখনই নিহা স্বাধীনের কাছে এসে বলে, একটু এইদিকে আসো, তোমার সঙ্গে কিছু কথা বলার আছে। না ম্যাম, যা বলার এখানে বলেন। আমার বন্ধু আর কোথাও যাবে না। আবার যদি আপনার বাবাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেন তখন তো আবার আমার বন্ধুকে মারবে। যা বলার এখানে বলেন। একটু এইদিকে আসো, তোমার সঙ্গে ইম্পর্টেন্ট কিছু কথা বলার আছে। তারপর স্বাধীন সেখান থেকে উঠে খানিকটা দূরে গিয়ে দাঁড়ায়। তার পিছু আসে নেহা। স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, আসলে আই এম সরি, আমি কখনো ভাবতেও পারিনি আমার এই মিথ্যা বলার কারণে তোমাকে আমার বাবা মারবে। সরি, আমাকে মাফ করে দিও। আরে না ম্যাম, সরি বলছেন কেন? আমরা তো মানুষই না, আমাদের আবার সরি বলতে হবে? আমি কিছু মনে করিনি, আপনি এখন আসতে পারেন। স্বাধীনের এরকম কথা শুনে নেহার বুকে চিনচিনে ব্যথা করতে লাগে। নিজের অজান্তে একটু কিছু হারানোর অনুভব পাইছে। এইভাবে পেরিয়ে যায় অনেকটা দিন। দেখতে দেখতে কলেজের নবীনবরণ সব শুরু হয়ে যায়। সবাই যে যার মতো সাজুগুজু করে কলেজে এসেছে, কিন্তু স্বাধীন প্রত্যেক দিনের নয় আজকেও এমন ভাবে এসেছে কলেজে। কিন্তু নেহা দিন দিন স্বাধীনের উপরে কেমন যেন দুর্বল হতে লাগে। নেহা নিজেও জানে না কি কারণে। নেহা একটা গায়ের শাড়ি পরে এসেছে।
মাথায় স্কার্ফ বেঁধে এসেছে, সবার সঙ্গে একত্র হয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছিল। হঠাৎ করে স্বাধীনকে একটা মেয়ের কলার চেপে ধরে একটা পরিত্যক্ত ক্লাসরুমের দিকে নিয়ে যেতে লাগে। এইটা চোখ এড়ায় না নিহার। স্বাধীন অনেক করে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটা তাকে ছাড়ে না। নিহা এটা দেখে পেয়ে অনেকটা রেগে পিছু পিছু তাদের ক্লাসরুমে দিকে আসতে লাগে। হঠাৎ করে দরজা খুলে ভেতরে ঢুকে দেখে মেয়েটা স্বাধীনকে জোর করে কিস করতে চাচ্ছে, কিন্তু স্বাধীন বারবার তাকে সরিয়ে দিচ্ছে। মেয়েটা আর কেউ না, এই কলেজের প্রিন্সিপালের মেয়ে। এইসব কি? হ্যাঁ, প্লিজ ছেড়ে দেন, আমাকে একদম ভালো হচ্ছে না। দেখো, সত্যি কয়েকটা কথা বলি, আমি বিবাহিত, আমার স্ত্রী আছে। কথাটা শুনেই মেয়েটা স্বাধীনের কলার ছেড়ে দেয়, বড় বড় করে তাকে সত্যি করে বলছি আমি বিবাহিত। মেয়েটা বলে। এইটা শুনে মেয়েটা স্বাধীনকে ছেড়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। দরজার সামনে নেহাকে দেখতে পেয়ে এক প্রকার ভরকে উঠে স্বাধীন। আসতে যাবে, দরজার সামনে নেহাকে দেখতে পেয়ে একটু বাকরুদ্ধ হয়ে যান। নেহা স্বাধীনকে দেখে নিজেকে সামলাতে পারে না, ক্লাসরুমের দরজাটা ভেতর থেকে আটকিয়ে দেয়। তারপর গুটি গুটি পায়ে স্বাধীনের দিকে এগিয়ে আসতে লাগে। স্বাধীনের দিকে যত এগিয়ে আসছে নেহা ততই স্বাধীনের পিছু যেতে লাগে। দেওয়ালের সঙ্গে পিঠ থেকে গেলে নেহাকে উদ্দেশ্য করে বলে স্বাধীন, ম্যাম, এইসব কি করছেন? প্লিজ, আপনার বক্তব্য আমার ভালো লাগছে না, আমাকে যেতে দেন, বাইরে সবাই আমার জন্য অপেক্ষা করছে। তুই যা ভেবেছিস তাই হবে আজকে। দেখুন ম্যাম, অযথা মায়া বাড়ি আর কি লাভ? আর মাত্র 2 মাস পরে তো আপনাকে ডিভোর্স দিতে হবে, অযথা মায়াটা বাড়িয়ে কি লাভ? আমি যদি তোকে ডিভোর্স না দেই তাহলে কি করবি তুই? মানে? ওয়েট দেখাচ্ছি। কথাটা বলেই নেহা স্বাধীনের ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে চুষতে লাগে। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিতেই স্বাধীন হাঁপাতে লাগে। স্বাধীনকে দেখেই নেহার মনের মধ্যে কেমন যেন শিহরণ জেগে ওঠে, এক অন্যরকম ভালো লাগা কাজ করে। ঠিক তখনই স্বাধীন নেহার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, দেখুন ম্যাম, আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন, বাজে একটা মেয়ে। আমি বাজে একটা মেয়ে, তাই না? কি কি করতে পারি? কথাটা বলে নেহা তার বুকের উপর থেকে কাপড় সরিয়ে ফেলে। স্বাধীন ওইদিকে এক পলক তাকিয়ে চোখ বন্ধ করে ফেলে বলতে লাগে, দেখুন ম্যাম, আপনি ডিভোর্স চেয়েছেন, আমি দিয়ে দিব 2 মাস পর। তারপরে এগুলো কি? প্লিজ, অযথা সম্পর্ক তৈরি করে কি লাভ বলেন? উল্টাপাল্টা কিছু হয়ে আপনার পেটে বেবি চলে আসে, তখন কি হবে? তার ভবিষ্যৎ কি হবে? তার ভবিষ্যৎ কি হবে মানে? তুই হবি বাবা, আমি হব মা, সুখে একটা সংসার বলবো দুজনে মিলে। আর ওর সাহস কি করে হয় আমার জিনিসের দিকে হাত বাড়ানোর? আমার জিনিস তো আমি খাবো, অন্যজনের তো স্পর্শ করে দেখতে পারবে না। কথাটা বলে নেহা স্বাধীনকে নিয়ে একটা বেঞ্চের উপরে শুয়ে পড়ে। স্বাধীন অনেক করে তার কাছ থেকে ছোটার নেহাকে সরানোর চেষ্টা করে, কিন্তু নাছোড় বান্দা স্বাধীনকে ছাড়ছে না। শেষমেশ নিজেকে আর সামলাতে না পেরে স্বাধীন নেহার সঙ্গে তালে তাল মেলাতে লাগে। নিমেষেই হারিয়ে যায় প্রয়োজন ভালোবাসার অথর গভীরে। প্রায় 2 ঘন্টা পর পুরো ক্লাসরুমটা নিস্তব্ধ। দুজনের শুদ্ধ ঘন ঘন নিঃশ্বাসের শব্দ হচ্ছে। দুজনের গা ঘেমে একাকার হয়ে আছে। স্বাধীন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে নেহাকে, যেন ছেড়ে দিলেই স্বাধীন চলে যাবে অনেক দূরে। নেহা স্বাধীনের বুকের উপর থেকে মুখ সরিয়ে স্বাধীনের দিকে তাকায়, দেখে স্বাধীন উপরের দিকে তাকিয়ে আছে। তারপর স্বাধীনকে একটা কিস করে, তারপর বলতে লাগে, আমাকে কি আর দ্বিতীয়বার সুযোগ দেওয়া যায় না? আমি নিজেকে পরিবর্তন করে তোমাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই। আমি এই কয়টা দিনে বুঝতে পেরেছি আমি কতটা মিস করেছি তোমাকে। নেহার কথা শুনতে স্বাধীন কৃত্রিম হাসির রেখা তার মুখে টেনে বলতে লাগে, দেখুন ম্যাম, এটা ক্ষণিকের ভালোবাসা মাত্র, একটা শরীরের প্রতি আরেকটা শরীরের টান, শুধু এর থেকে বেশি কিছু না। আর আপনি যেটাকে বলছেন ভালোবাসা, সেটা হয়তো কিছুদিন পর এমনিতেই কেটে যাবে, আর আপনি কখনোই আমার সঙ্গে থাকতে পারবেন না। আপনি নিজেই তো বলেছেন আমি বাজে একটা ছেলে, বাবার পরিচয় নেই, রাস্তাতে বড় হয়েছি। আর আপনার বাবা কথা তো বাদই দিলাম, আপনাকে কি বলেছি না বলেছি সেটা তো আপনি জানেন। আমার নামে মিথ্যা কথা বলে আপনি আপনার বাবাকে দিয়ে আমাকে মেরেছেন, তা বললে ভুল হবে। হয়তোবা আপনার বাবা রেগে গিয়ে আমাকে মেরেছে, বাদ দেন সেসব কথা, এখন ছাড়েন আমাকে। আপনি যদি চান যখন যেখানে যেতে বলবেন আমাকে, তখন সেখানে যাব, আপনাকে সুখ দিয়ে আবার চলে আসব।
কিন্তু কখনোই আমাকে ভালোবাসার কথাটা বলবেন না। তার মানে তুমি আমাকে বোঝাতে চাচ্ছ যে আমি তোমার দেহকে ভালোবাসি, তোমাকে না? কথাটা বলে স্বাধীনের বুকের ওপর থেকে নেহা উঠে যায়। তারপর শাড়ি ঠিক করে ক্লাসরুম থেকে বের হয়ে যায়। অন্যদিকে সৌরভ স্বাধীনকে অনেকক্ষণ ধরে খুঁজছে কিন্তু কোথাও পাচ্ছে না। হঠাৎ নেহাকে একটা পরিত্যক্ত ক্লাসরুম থেকে বের হতে দেখে যেতে খানিকটা অবাক হয়। সৌরভ সেই দিকে যায়, ক্লাসরুমে উকি মারতে দেখে স্বাধীন সেইখানে। তারপর সৌরভ স্বাধীনের কাছে গিয়ে বলে, কি হয়েছে তোর? এই পরিত্যক্ত রুম দাঁড়িয়েছিস আর নেহা ম্যামকে দেখলাম এই রুম থেকে চলে যেতে। কি হয়েছে বল? কিছুই হয়নি, চল। কথাটা বলে স্বাধীন রুম থেকে বের হয়ে যায়। তার পিছু পিছু সৌরভও চলে আসে। তারপর নবীন বরণ উৎসবের কাছে গিয়ে দেখতে লাগে সেইভাবে পড়ে যায় দিনটা। রাতের বেলা স্বাধীনতা তার রুমে গিয়ে খাটে শুয়ে পড়ে ভাবছিল। হঠাৎ করে ম্যামের কি হলো? সে এইসব কথা বলছে যে হয়তোবা এটা তার মহৎ না হয় আমার দেহের প্রতি তার লালসা, নাকি আসলেই সে আমাকে ভালোবাসতে শুরু করেছে। স্বাধীন এসবে ভাবছিল। অন্যদিকে নেহা তার বাবার সঙ্গে খাবার খাচ্ছিল। হঠাৎ তার বমি বমি অনুভব হয়। তারপরে দৌড়ে বেসিনের কাছে গিয়ে বমি করতে লাগে। এটা দেখে নেহার বাবা একটু চিন্তিত হয়ে পড়ে। তারপর নেহার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, মা তোর কি হয়েছে, ঠিক আছিস তো? হ্যাঁ বাবা, ঠিক আছে। জানি না হঠাৎ করে কি হলো, বমি হতে শুরু করলো। ডাক্তারকে ফোন করব আসার জন্য? না বাবা, ফোন করতে হবে না, বেশ কিছুদিন হলো এরকম হচ্ছে। ভাবছি ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করে আসবো কলেজ থেকে আসার সময়। আচ্ছা মা। কথাটা বলে নিহার বাবা খাবার খেয়ে তার রুমে চলে যায়। কোন দিকে নিহার আর খাবার খেতে ইচ্ছে করে না। তার রুমে চলে যায়, ফোন বের করে বাচ্চাদের ভিডিও দেখতে লাগে। নিজের অজান্তেই কেন যেন এইগুলো দেখতে ভালো লাগছে। রাত যখন অনেকটা গভীর হয়ে যায়, নিহার চোখে কোনো ঘুম নেই। কেমন যেন টক খেতে ইচ্ছে করছে তার। তাই রুম থেকে বের হয়ে কিচেন রুমে চলে আসে। ফ্রিজ থেকে আচারের কৌটোটা বের করে খেতে লাগে। এইদিকে নিহার বাবার অনেক পানির তৃষ্ণা পাওয়ায় নিচে আসে পানি খাবার জন্য। নিহাকে আচার খেতে দেখে তার সন্দেহটা আরো গাঢ় হয়। নিহার কাছে এসে বলতে লাগে, মা ঠিক আছিস তো তুই? তোকে দেখে অনেকটা পরিবর্তন লাগছে। হ্যাঁ বাবা, ঠিক আছি। না জানি কি কারণে অনেক টক খেতে ইচ্ছে করছে, তাই খেলাম। থাকো, রুমে যাই, অনেক ঘুম পেয়েছে। কথাটা বলে কৌটাটা আটকে ফ্রিজে রেখে নিহা তার রুমে চলে যায়। অন্যদিকে নিহার বাবার মাথা ঘেমে একাকার হয়ে যেতে লাগে। সে যা চিন্তা করছে তা যদি সত্যি হয়, রাতটা পেরিয়ে যায়। সকালবেলা ফ্রেশ হয়ে কলেজে চলে যায় নেহা ক্লাস করানোর জন্য। এক এক করে সবার ক্লাস করাতে লাগে। স্বাধীন ক্লাসরুমে এগিয়ে ক্লাস করার ছিল। হঠাৎ নিয়ে মাথা ঘোরান দিয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। সবাই তড়িঘড়ি করে কাছে আসে। মুখে পানি ছিটা দিতেও জ্ঞান ফিরে আসে না। এটা দেখে সবাই একটু অবাক হয়। স্বাধীন একটু বেশি হয়। তারপর নেহাকে পাজা কোলে তুলে স্বাধীন বাহিরে আসে। তারপর একটা সিএনজিতে করে সোজা হসপিটালে নিয়ে যায়। স্বাধীন অন্যদিকে সবাই দেখে তো অবাক হয়ে যায়। তারা নিজেদের মধ্যেই কানাঘুষা করতে লাগে। স্বাধীনটা ওভার রিয়াক্ট করলো কেন? হয়তো বা ম্যামের কারণে এইসব ভাবছিল। কোনো দিকে স্বাধীন হসপিটালে নিয়ে গিয়ে তৈরি করে নেহাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার নেহাকে দেখতে লাগে। কিছুক্ষণ পর ডাক্তার হাসিমকে স্বাধীনের কাছে এসে বলে, আগে বলুন আপনি পেশেন্টের কি হন? স্বাধীন বুঝতে পারে না কি বলবে, আমতা আমতা করে মুখে ফসকেই বলে ফেলে, আমি ওনার হাজবেন্ড। কি হয়েছে ওনার? ও জুনিয়র। আচ্ছা বাদ দাও সেসব কথা, খুশির খবর আছে। আগে মিষ্টি খেলাম, আপনি বাবা হতে চলেছেন। ডাক্তারের কথা শুনে স্বাধীনের মুখে হাসি রেখা ফুটে ওঠে। সে বাবা হচ্ছে। চিন্তার কোনো কারণ নেই, একটু পর বেডে শিফট করা হবে। আর এখানে কিছু ওষুধ লেখা আছে, ওষুধগুলো নিয়ে আসুন। তারপর নেহাকে বেডে শুয়ে রাখা হয়। সারাদিন গিয়ে নেহার পাশে চেয়ার টেনে বসে নেহার হাত শক্ত করে জড়িয়ে ধরে। ঠিক তখনই নেহার জ্ঞান ফিরে আসে। স্বাধীনকে দেখতে পেয়ে নেহা বলে, কি হয়েছে আমার? আর আমি এখানে কেন, হসপিটালে কেন? আমি তো ক্লাসরুমে ছিলাম। ম্যাম, আপনি মা হতে চলেছেন। মানে? তারপরেও স্বাধীন তার হাতে থাকা রিপোর্টগুলো নেহার দিকে এগিয়ে দেয়। রিপোর্টগুলো দেখে নেহা স্বাধীনকে শক্ত করে জড়িয়ে ধরে গালে কপালে কিস করে বলতে লাগে,
এখন অন্তত আমাকে ছেড়ে চলে যেও না। আমাদের বাবুর কথা চিন্তা করে ওনার তো এখন বাবা দরকার। প্লিজ আমাকে ভুল বুঝে ছেড়ে যেও না। নেহার কথা শুনে স্বাধীনে হাসির রেখা তার মুখে টেনে বলে, কিছুদিন পর আপনাকে এমনি মেনে নিতাম ম্যাম, এখন তো আবার সারপ্রাইজ দিলেন আমাকে বাচ্চার বাবা, নিজে একটা বাচ্চা, এখন আবার বাচ্চার বাবা হব। কোন বাচ্চাকে সামলাবেন ম্যাম এখন? 2 বাচ্চাকে সামলাবো। কথাটা বলে নেহা স্বাধীনকে শক্ত করে তার সঙ্গে জড়িয়ে ধরে। আরো একটা ভালোবাসা পূর্ণতা পেল। না জানি রাইটারের জীবনে এরকম ভালোবাসা আদৌ আসবে কিনা। ধন্যবাদ সবাইকে আমাদের গল্পের সাথে থাকার জন্য।